নাম বাদে যোগ্য ভোটারের ওপর নির্মম অত্যাচার। এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। নাম বাদে যোগ্য ভোটারের ওপর নির্মম অত্যাচার। এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ। যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য। বৈধ ভোটারের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে বৈধ হলেও ভোট দিতে না পারা ঠিক হবে না। ভোট দেওয়ার পর অবৈধ প্রমাণ হলেও ঠিক নয়। সুপ্রিম শুনানিতে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়ার ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড হন এবং অবৈধ ঘোষিত হন তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি। সুপ্রিম কোর্টের শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। ট্রাইব্যুনালের পরে বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয় এবং কোনো অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারেন। বুধবার এসআইআর মামলায় এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। যদিও ট্রাইব্যুনালে বৈধ হলেই কি এবার ভোটার তালিকায় নাম উঠবে? ভোট দিতে কি পারবেন? এই নিয়ে সংশয় বহাল। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে ৪৫ লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ৭ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীনদের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী। এই রিপোর্ট সন্তোষজনক। শুধু ট্রাইব্যুনালের বিষয়টি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের আইজিপি জানান, জলশক্তি বোর্ডের ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকেই ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল যেন সব নথি গ্রহণ করে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনাল চাইলে জমা পড়া নথি দেখতে পারে, অতিরিক্ত নথি জমা নিতে পারেন। দুটি নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বাদ যাওয়া কেউ ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হয়ে ফিরলে তিনি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে যদি কেউ ভোটার হন তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে আবার বিবেচিত হবেন। ফলে এইটা নয় যে বেসিক্যালি মানে এখন যা অ্যাডজুডিকেটেড হয়েছে, ধরুন ৪৭ লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়ে গেছে। ফলে অ্যাডজুডিকেটেড যারা কেউ ধরুন ডিলিট হয়ে গেছে তার নাম যদি ট্রাইব্যুনাল আবার ইনক্লুড করে দেয় তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে ট্রিটেড হবেন। আদালতের আজকে দুটো অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে যাতে কোনোভাবেই কোনো বৈধ ভোটার না বাদ যায়। দ্বিতীয় হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধ ভোটার ভোট না দিতে পারে। ফলে এই দুটো অবজারভেশনই ক্লিয়ার করে দেয় যে আদালত কি চাইছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন খর্ব না হয়। কিন্তু এরপরেও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় রয়ে গেল। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোট। এই কেন্দ্রগুলির জন্য গত সোমবার শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। এর প্রেক্ষিতে ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। তা প্রকাশ করা হবে ৬ এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা সেই অনুযায়ী ভোট হয়। এখানেই অনেকের প্রশ্ন, যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২রা এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আর ৬ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন, সেদিনের তালিকাতেই ভোট হবে। এই ৬ এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেল। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, কমিশনের ঠিক করা কাট অফ ডেটের মধ্যে ট্রাইব্যুনালের বিচারে বৈধ ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠল। তিনি ভোট দিতে পারলেন। আবার ট্রাইব্যুনালের বিচারে বৈধ কিন্তু কমিশনের কাট অফ ডেটের জন্য সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল না। তিনি ভোট দিতে পারলেন না। ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়া ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড হন এবং অবৈধ ঘোষিত হন তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি। যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে কেউ ভোটার হিসেবে ট্রিটেড হতে পারবেন না, নিশ্চিতভাবে ভোটার হিসেবে তিনি অবভিয়াসলি ট্রিটেড হবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কি এই ভোটে ট্রিটেড হবেন নাকি সামনের ভোটে, সেই নিয়ে আদালতের কোনো স্পেসিফিক আজকে কোনো নির্দেশ হয়নি। কিন্তু অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে তো অবভিয়াসলি ট্রিটেড হবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, নাম যুক্ত হওয়ার হার ৫৫%।
বাদ দেওয়ার হার 45%। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। ট্রাইব্যুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে, সংখ্যাটা বিপুল, অথচ সবাই ম্যাপ ভোটার। এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই বিষয়ে মন্তব্য করব না, কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা বৈধ আর বাকিরা বলবেন অবৈধ। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের প্রকাশিত তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই 6 এপ্রিলে সুপ্রিম কোর্টে ফের শুনানি। নিউজ 18 বাংলা। আজ থেকে শুরু হচ্ছে না এসআইআর ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়েই সরব হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর মেলেনি, এমনটাই সূত্রের খবর। আরও একবার আপনাদের জানাই, আজকে থেকে শুরু হচ্ছে না এসআইআর ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে সরব অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সূত্রের খবর, এবং কয়েকদিন আগেই জেলাভিত্তিক 19টি এসআইআর ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয় ট্রাইব্যুনালের। গতকাল কমিশনের বৈঠকের পর আজ থেকে এসআইআর ট্রাইব্যুনাল শুরু নিয়ে জট। সূত্রের খবর, কমিশনের ব্যবস্থাপনায় অখুশি অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অনেকেই ট্রাইব্যুনাল থেকে সরে আসতে চেয়েছেন। शुरू से वोट देते आ रहे हैं, अब 2002 तक हमारा नाम है। एसआईआर का फॉर्म जो जमा किया गया फिर से, वो भी मेरे लिए ठीक था। इसके बावजूद मेरे नाम काट दिया गया, डिलीट कर दिया गया, जबकि मेरे घर में 12 फर्द है, सबका ठीक है, ओके है। फिर मैं एक आदमी क्यों बात हो गया? और ऐसा कोई ऑफिसर भी नहीं रख रहा है जो कि मदद करे लोगों का। इतना डॉक्यूमेंट्स के बावजूद अगर नाम कट जाए तो क्या फायदा है? पहले लिस्ट में तो नाम ही ऐसा भी है, बाप का है, हर किसी, फिर भी क्यों कट गया? लिस्ट अपना पूरा चिट्ठा लेके आ रहे, घूम रहे, बट यहाँ पे भी कोई नहीं सुन रहा हमारा अपील, तो हम किससे करेंगे अपील? अपना 2002 में भी दिया था, हर चीज में हमारा नाम कट जा रहा है। हमारी बहन है, इसका आ गया, मेरा नहीं आया है। वो हक भी आप छीन ले रहे हो, तो आपको वोट ही करके क्या फायदा? हमें हम कागज लेके कुत्ते के जैसे खड़ा होकर के कोई बताने वाला नहीं है, तो हमें फायदा क्या इधर? 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। তারপরেও নতুন নাম কেন? ফর্ম 6 এর মাধ্যমে নতুন নাম সংযোজন কিভাবে? তৃণমূলের ফর্ম 6 অভিযোগে কড়া সুপ্রিম কোর্ট। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 জমা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। বুধবার সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলাতেও এই ফর্ম 6-এ কড়া সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে, তাহলে 100টা ফর্ম 6কে নোটিফাই করতে হবে। সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক নোটিফাই করে সেই ফর্ম 6-এ যারা যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে সিইও অফিসে, আমাদের কাছে ভিডিও আছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নাম তুলতে ফর্ম জমা করা অধিকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, একজন ব্যক্তি কিভাবে 30,000 ফর্ম জমা করেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, আপনাদের আপত্তি থাকলে সেটা সেখানে জানান, আমাদের কাছে এই বিষয়ে কোনো নথি নেই। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, আপত্তি থাকলে ফর্ম 6 এর বিরুদ্ধে অবজেকশন জানানো যেতে পারে। এরপরেই ফর্ম 6 নিয়ে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, বলেন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে,
চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, কারণ সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি এখনো হয়নি। তাহলে এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? কমিশনের আইনজীবী জানান, সাবালক হলে নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালত পরে এই বিষয়টি দেখবে। 6 এপ্রিল পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। ফর্ম 6 জমা দিয়ে বহিরাগতদের নাম ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা, তৃণমূলের অভিযোগ নিয়ে বুধবার কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে ভোটের হাওয়া গরম। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, বহিরাগতদের নাম ঢোকাতে জমা দেওয়া হচ্ছে ফর্ম 6। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলে, এ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন, আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর এই দরখাস্তটা আমার। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়, গোটা উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ, আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। এভাবে চললে নির্বাচন আমরা করার পক্ষে থাকবো না, আমাদের আন্দোলনে নামতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন তা কার্যত তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তাতে মান্যতা দিয়েছেন। ভোটার লিস্টে ম্যাসিভ কেলেঙ্কারির চেষ্টা করছে বিজেপি। মানুষের মন ওরা জিততে পারবে না, তাই মানুষকেই বাদ দিচ্ছে। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে এই রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয়া বিজেপি করছে। এই খেলা ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে করেছে। ফর্ম 6 বিজেপির একটা কেলেঙ্কারি। গত কয়েকদিন ধরে ফর্ম 6 নিয়ে গরম রাজনীতি। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ফর্ম 6 এর অভিযোগ নিয়ে মঙ্গলবার সিইও অফিসের সামনে হাওয়া গরম হয়ে ওঠে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হয়। নিউজ 18 বাংলা। ফের তৃণমূলের মেগা এক্সপোজ। বিজেপি এবং কমিশন আতাতের অভিযোগে সরব তৃণমূল। ভিন রাজ্যের ভোটার বাংলার ভোটার তালিকায় থাকার অভিযোগ, একাধিক তথ্য দেখিয়ে দাবি তৃণমূলের। বাংলা দখলে চক্রান্তের অভিযোগে বিজেপি ও কমিশনকে নিশানা তৃণমূলের।
কেস নম্বর 1, সুলেখা কুমারী 2025 সালের বিহারে তার এপিক কার্ডে নাম আছে। একই সুলেখা, তিনি সুলেখা কালী মিশিয়ে আমাদের এখানে বাংলায় এসে তার কালী সরিয়ে দিয়ে সুলেখা কালী, একই নাম, 2 জায়গায় নাম আছে। জালিয়াতির একটা সীমা আছে। সব রাজ্যে যদি আপনারা এই প্যাটার্ন ফলো করেন, গণতন্ত্র বলে, নির্বাচন বলে, আর কিচ্ছুই দেশে থাকবে না। কেস নাম্বার 2, রমেশ এবং তার পুত্র উমেশ। বিহারের 2টো জায়গায় আছে কিন্তু রমেশ এবং উমেশের নাম। একটা জায়গায় রমেশ উমেশ এবং আরেকটা জায়গায় পরমেশ্বর এবং রমেশ। ওখানে পরমেশ্বর হচ্ছে রমেশের বাবা, আর ওখানে উমেশ হচ্ছে রমেশের বাবা। থার্ড ওয়ান, শ্যাম বাহাদুর যাদব 2026 সালে বিহারে ভোটার তালিকায়, আবার পশ্চিমবঙ্গে ওই শ্যাম বাহাদুর যাদব, তিনি এবং তার স্ত্রী 2 রাজ্যেই ভোট দিচ্ছেন। আরেকটা কেস, কুমুদ সিং এবং ডলি দেবী বিহারের সাম্প্রতিক ভোটার তালিকায় রয়েছেন এবং একই সঙ্গে তারা পশ্চিমবঙ্গ ভোট দিচ্ছে। এইভাবে একই রাজ্যে 2টো আলাদা আলাদা এপিক নাম্বার দেখিয়ে এরাই হয়তো মহারাষ্ট্রে গিয়ে নিম্বলকার বা তেন্ডুলকার হয়েছেন, এরাই হরিয়ানায় গিয়ে হয়তো অন্য কোনো যাদব, এবং এরা আবার বাংলায় এসে হয়তো কোনো চ্যাটার্জি ব্যানার্জি মিত্র বসু সেজে ভোট দিয়ে দেবেন। একটা প্যাটার্ন ফলো করছে বিজেপি সমস্ত রাজ্যে, যে তাদের হাতে আসলে বৈধ ভোটার নেই, তাদের ভোটার ভাড়া করতে হয়, নির্বাচন কমিশনকে দিয়ে জালিয়াতি করাতে হয়। অ্যাডজুডিকেশন নিষ্পত্তির 7ম তালিকা, 7ম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত 49 লক্ষের বেশি অ্যাডজুডিকেশন নিষ্পত্তি, 49,62,850 বিচারাধীন নিষ্পত্তি। বুধবার সন্ধ্যায় 7ম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে নাম দেখা যাবে। ভবানীপুরে 40,000 নামবাদ, বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার। বাংলা দখল করে টার্গেট দিল্লি, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ, কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম্বার দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতবো। আজ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন রোড শো করে মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে রয়েছে সুস্মিতা, আরো বিস্তারিত বলবে। সুস্মিতা, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন, কখন আজকে মনোনয়নপত্র তিনি জমা দিতে যাবেন? বেলা 11:50 নাগাদ শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা, বালিগঞ্জের বিজেপি প্রার্থী, এই 3 কেন্দ্রের বিজেপি প্রার্থী, তারা অমিত শাহের সঙ্গে হাজরা মোড় থেকে রোড শো শুরু করবেন এবং অমিত শাহের সঙ্গে হাজরা মোড় থেকে তারা গোপালনগর মোড়, সার্ভে বিল্ডিং, সেই পর্যন্ত যাবেন রোড শোর মারফত। এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা, তারা 3 জন অমিত শাহের সঙ্গে নিয়ে তারা সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন। আজকের গুরুত্ব এই মনোনয়ন জমা দেওয়ার প্রথম ভবানীপুর কেন্দ্র, তার কারণ এবার হাই ভোল্টেজ ভোটে নির্বাচনে ভবানীপুর কেন্দ্র এবং ভোটের ভর কেন্দ্র বলে অভ্যুত হয় না সেটি। শুভেন্দু অধিকারী তিনি যেমন থাকছেন সেখানে উপস্থিত, ঠিক তেমনি তার মনোনয়ন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন প্রার্থীর মনোনয়নকে ঘিরে আসছেন, মনোনয়ন জমা করতে তিনি আসছেন, তার সই থাকবে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, শতরূপার মনোনয়ন পত্রে। সবটা মিলিয়ে শুধুমাত্র বঙ্গ বিজেপির নয়, এ দেশের বিজেপির ইতিহাসে এটাই প্রথমবার, গুজরাট বাদ দিলে অন্য কোনো রাজ্যের মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে অমিত শাহ গিয়েছেন কিনা, এটি খুব কম সংখ্যক প্রার্থীর সঙ্গে দেখা যায়নি বললেই চলে। কারণ গুজরাটে বেশ কয়েকবার গিয়েছেন শোনা যায় অমিত শাহ কোন প্রার্থীর সঙ্গে, কিন্তু এ রাজ্যে বঙ্গ বিজেপির ইতিহাসে এটাই প্রথমবার, যেটা যেমন অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ গতকালই শুভেন্দু অধিকারী বলেছেন যে অমিত শাহের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ায় তার যে মনোবল সেটা 200% বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মনোবল অত্যন্ত বেশিভাবে বাড়ানো গিয়েছে। ধন্যবাদ। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত, মাননীয় অমিত শাহজি 11:30 নাগাদ পৌঁছাবেন। এখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। তারপরে আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা
প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। পথে প্রচারে বিষ্ণুপুরে কংগ্রেস প্রার্থী 26-এর ভোটে টিকিট পেয়ে পুরো দমে প্রচার। মল্লরাজাদের কুলদেবীকে পুজো দিয়েই প্রচার শুরু। মাতা মৃন্ময়ীর কাছে আশীর্বাদ নিতে এসেছি, যাতে মনোনয়ন পর্ব সঠিকভাবে করতে পারি এবং তারপর মানুষের রায়ে যেন মানুষের পাশে থাকার জন্য নিজেকে প্রমাণ করতে পারি। এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই অস্বস্তি। পশ্চিমে জেলায় 40 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। কলকাতার পারদ কত ছুঁতে পারে? আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কেমন ওয়েদার থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ? দেখো, ঝড় বৃষ্টি তো হয়েছে, এবার গরম পড়ার পালা, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী 3 দিন। দক্ষিণবঙ্গে কার্যত কিছু কিছু এলাকা দাবদাহে পড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ যেমন গরম এবং অস্বস্তি দুটোই বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে, এবং আগামী কাল থেকে আরো বেশি জেলাতে দক্ষিণবঙ্গের। কলকাতাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দাবদাহ চরমে উঠবে এবং অন্যান্য জেলাতেও গরম অস্বস্তি, কারণ 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী 2-3 দিনে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি কিংবা 40 ডিগ্রি কোথাও কোথাও পেরিয়ে যেতে পারে। কলকাতাতেই 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও একটু নজর রাখবো আমরা। উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? উত্তরবঙ্গে আপাতত ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চললেও নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টি নেই এবং তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গ 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে রাজ্য জুড়েই রবিবার থেকে আবার বৃষ্টির একটা সংকেত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।